শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ ১,২২২ জনকে প্রাথমিক স্বীকৃতি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পূর্ণ ইতিহাস সংরক্ষণ চান গবেষকরা। তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশের দাবি। করোনাতেও প্রায় ২৫০ কোটি টাকার বিনিয়োগ করছে চীনের ২ কোম্পানি। ১৮ একর জমি দেবে বেজা। চট্টগ্রামে ব্যস্ত এলাকার সড়কে নেই ফুট ওভারব্রিজ। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় নগরবাসীকে। এবং বঙ্গবন্ধু টি-20তে দুপুরে ঢাকা বরিশাল এলিমিনেটর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা ও চট্টগ্রাম। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবরা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে সকাল ৭টা ৫ এবং প্রধানমন্ত্রীর পক্ষে ৭টা ৬ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৮:৩০ রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাত ১২টা ১ মোমবাতি জেলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বিভিন্ন সংগঠন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগরদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আজ সারাদিন নানা কর্মসূচিতে স্মরণ করা হবে শহীদ বুদ্ধিজীবীদের। মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের জানার আগ্রহ তৈরির উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেওয়া হবে নানান আয়োজন। তবে করোনা মহামারীর কারণে এবার সব আয়োজনই করা হয়েছে সীমিত আকারে। প্রাথমিকভাবে ১২২২ জনকে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুদ্ধিজীবীর সংজ্ঞা ও প্রকৃত সংখ্যা জানতে ১১ সদস্যের তালিকা প্রণয়ন কমিটি নিয়েছে এ সিদ্ধান্ত। ১ বছরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রণয়ন হবে বলে জানিয়েছেন তারা। তবে এর সদস্য মুন্তাসির মামুন বলছেন, ৪৯ বছর পর প্রকৃত সংখ্যা বের করা বেশ দুরূহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, ডিসেম্বরে এসে সুনিশ্চিত পরাজয় অনুধাবন করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল বুদ্ধিজীবী হত্যা। এদেশীয় দোসর আল বদর আল শামস বাহিনী যা বাস্তবায়ন করে। একেবারে গ্রাসরুট লেভেলে যে আমরা এই তথ্যগুলি নেব, আমাদের তো মুক্তিযোদ্ধারা আছে বা এমনকি শহীদের পরিবাররাও আছে এবং আশেপাশের লোক আছে যারা কিন্তু বলতে পারবে যে এই মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। ৭১-এর ৯ মাসে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। তবে ১৯৭২ সালে সরকার প্রাথমিকভাবে ১,০৭০ জনের তালিকা করেছিল। আর ১৯৯১ সালে ১৫২ জন বুদ্ধিজীবীর স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল সরকার। সেটি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। আর বাংলা একাডেমি ১৯৮৫ সালে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ নামে যে বইটি ছেপেছে তাতে আছে ২৫০ জনের নাম। চলতি বছরের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা জানা ও সম্মান রক্ষার তাগিদেই হচ্ছে এ তালিকা। এছাড়া আছে বেশ কিছু আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয়তা। আমরা প্রাথমিকভাবে ১,২২২ জনের মতো হয়, সেই তালিকাকে আমরা অনুমোদন দিয়েছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন আবেদন আমাদের কাছে বহু আছে, ভবিষ্যতে হয়তো আরও আবেদন আসবে।
বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণে বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া যে সংজ্ঞা নির্ধারণ করেছে তা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা। আমার মনে হয় আমাদের একটা তালিকা থাকা উচিত শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের। সম্পূর্ণ তালিকা করা কখনো যায় না এবং এখন তো 50 বছর হয়ে গেছে। বুদ্ধিজীবীদের ব্যাপারে এটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের সময় থেকে এটা শুরু হয়েছিল প্রক্রিয়াটা, আরও কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক গবেষণা হয়েছে, এগুলো সবগুলোই আমাদের এখন সংগ্রহে আনতে হবে। মুক্তিযুদ্ধের পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক ও নানা জেলা উপজেলায় হত্যা চলেছে। কমিটির সদস্যরা জানান 30 লাখ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন সহজ হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে এবারে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে, সেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কারা এসেছেন সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য? দেখুন, শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বপ্রথম 8টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি এসেছিলেন। তিনি এখানে ফুল দিয়ে যাওয়ার পরে সাধারণের জন্য এই জায়গাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, এখানে সব মিলিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বেদিটি রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনেকেই একে একে করে গেছেন। এই ফুল এখানে রয়েছে। তার পাশাপাশি যেহেতু করোনা মহামারী চলছে সেহেতু একটু যাতে জনসাধারণ সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে তারা আসেন সেই বিষয়টিকে নিশ্চিত করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু সংখ্যাটা সাধারণ মানুষ এখানে আসার সংখ্যাটা কম লক্ষ্য করা গেছে যেহেতু করোনা মহামারী চলছে। যে বিষয়টি হচ্ছে যে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু এসেছেন। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানেরা তারা কিন্তু এসেছে, মুক্তিযুদ্ধ পরিবারের যে সকল সদস্য রয়েছেন তারা এসেছেন। তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারাও এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আসলে আজকের যে দিনটি, এই দিনটি কিন্তু শুধুমাত্র কোনো দল বা কোনো গোষ্ঠীর জন্য, এটি পুরো বাঙালি জাতির জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, শোকাবহ একটি দিন। আপনি নিশ্চয়ই জানেন যে বিজয়ের খুব সন্নিকটে যখন বাংলাদেশ চলে গিয়েছে ঠিক সেই মুহূর্তে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে যে সকল বুদ্ধিজীবী ছিলেন, সাংবাদিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, শিক্ষক ছিলেন তাদের তালিকা করে তাদেরকে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপরেই কিন্তু প্রত্যেক বছর এই দিনটিকে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। যেমনটি বলছিলাম যে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এখানে এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটি সাংস্কৃতিক দল তারা কিন্তু এখানে মুক্তিযুদ্ধের সময় 14ই ডিসেম্বরে কি ধরনের নির্মমতা দেখানো হয়েছিল সেটির একটি তারা কিন্তু একটি প্রদর্শনী কিছুক্ষণ আগে করেছেন, এখন সেটি শেষ পর্যায়ে এসেছে। তারপর তারা এখন বিভিন্ন রকমের কথা তারা বলছেন, বিভিন্ন রকমের বক্তব্য তারা দিচ্ছেন। তখন কি ধরনের ঘৃণ্য আচরণ করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা এসছে। সকালের সংখ্যা কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শ্রদ্ধা জানাতে মানুষজন বেশি এখানে আসছেন। খালেদ রায়হান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আপনি যেখানে আছেন সেখানে এখন কি ধরনের কর্মসূচি চলছে, কারা এসেছেন সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য? প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ আসছেন, অনেকে ব্যক্তিগত পর্যায়েও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। ঠিক 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। তিনি বলেছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি
নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্ন তাকে করা হলে তিনি বলেছেন যে মৌলবাদের বিষ বৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করছে এবং সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন, যাতে মৌলবাদের যে বিষ বাষ্প সেটি বাংলাদেশে থাকতে না পারে এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। এবং শহীদ বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, এই সব বুদ্ধিজীবী যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে এখানে আসা মানুষেরা। আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি, মুক্তিযোদ্ধারাও বলেছেন যে এই যে জঘন্য হত্যাকাণ্ড তার অন্যতম কারণই ছিল বাঙালি জাতিকে যাতে মেধাশূন্য করে দেয়া যায়, যাতে বাংলাদেশ স্বাধীন হলেও কখনো দাঁড়াতে না পারে। এবং মুক্তিযোদ্ধারা কিন্তু আজকে একই কথা বলছেন, এতদিন পরও এই যে ভাস্কর্য বিরোধী একটি অবস্থান দেখতে পাচ্ছি এবং ভাস্কর্য ভাঙার নামে প্রগতিশীলতার বিপক্ষে যে কথা বলা হচ্ছে, এই অপশক্তিকে একেবারেই সমূলে উৎপাটনের জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এইসব ভাস্কর্যগুলি এবং হাজার বছর ধরেই বিভিন্ন, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশেই এই সংস্কৃতি রয়েছে। সুতরাং এদের যে আস্ফালন, এই আস্ফালনটাকে বন্ধ করে দেবার জন্য সরকার কারো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মুক্তিযুদ্ধ মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন যে রাজাকারের তালিকা করতে সংসদে আগামী জাতীয় সংসদ অধিবেশনে আইন পাশ করার লক্ষ্যে তারা কাজ করছেন এবং তিনি আশা করছেন যে আগামী সংসদ অধিবেশনেই রাজাকারদের তালিকার সেই আইনটি পাশ হবে, যেটি এরই মধ্যে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন হয়ে গেছে। তিনি বলছেন যে এতদিন এই তালিকা করা তাদের আইনি ভিত্তি ছিল না, এখন সেই আইনি ভিত্তিটা তৈরি হয়ে গেছে। এখানে জাসদ, বাসদ এবং 14 দল সহ বিভিন্ন সংগঠন আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি মনে করেন যে যদি বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন, তাদেরকে যদি মুক্তিযুদ্ধের সময় নৃশংসভাবে হত্যা করা না হতো, তাহলে বাংলাদেশ আরো অনেক আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারত। বাংলাদেশের এখন যে অবস্থান, সেই অবস্থানের এখন অনেকখানি সুদৃঢ় হয়েছে, কিন্তু এই অবস্থান, এই স্বাধীনতার 49 বছরে যতখানি হওয়া দরকার ছিল, যদি বুদ্ধিজীবীরা বেঁচে থাকতো তাহলে আরো অনেক আগেই তা হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি যে সামনে যুবলীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, যুবলীগের চেয়ারম্যান সহ। এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন, কৃষক লীগের নেতৃবৃন্দকে আমরা দেখেছি, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে আমরা দেখেছি। এছাড়াও বাসদ, জাসদ সহ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাইনি। বিএনপির আসার কথা থাকলেও তাদেরকে এখনো পর্যন্ত আমরা দেখিনি এবং তার এই বিষয়ে কথাও বলেনি। ওবায়দুল কাদেরকে একটি প্রশ্ন করা হয়েছিল ভাস্কর্য ইস্যুতে বিএনপি কারণ নিশ্চুপ। ওবায়দুল কাদের তখন বলেছে কারণ এই ভাস্কর্যের ভাঙার ব্যাপারে বিএনপি যেহেতু ইন্ধন দিচ্ছে, এই কারণে তারা এই প্রসঙ্গে কোনো কথা বলেনি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন শ্রদ্ধা নিবেদন করছে এবং এই শ্রদ্ধা নিবেদন পর্বটি চলতেই থাকবে প্রায় আমরা ধারণা করছি দুপুর পর্যন্ত। 1971-এর 14ই ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের দুদিন আগে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সামরিক জান্তা আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গেস্টাপো কায়দায় তুলে নিয়ে হত্যা করে নির্মমভাবে। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক থেকে শুরু করে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। 1971-এর 12ই ডিসেম্বর ঘটনাস্থল ঢাকার আর্মি সদর দপ্তর। বসে আছেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। তার ডাকে উপস্থিত হয়েছেন আলবদর ও আল শামসের কেন্দ্রীয় অধিনায়কেরা। সলা পরামর্শ শেষে ফরমানের সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত তালিকা, তৈরি হয় কৌশলও। আর এই হত্যাকাণ্ডের নীল নকশা চলছিল অনেক আগে থেকেই। শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তা সব দিক থেকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনার বাস্তবায়ন শুরু অপারেশন সার্চ লাইটের মাধ্যমে। 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়েই গণহত্যা শুরু করে সামরিক জান্তা। তারপর পুরো 9 মাস ধরে চলে এই নৃশংসতা। তবে 14ই ডিসেম্বরের নারকীয়তা পৃথিবীর ইতিহাসেই বিরল। এতে স্তম্ভিত হয় গোটা বিশ্ব। রাও ফরমান আলী যেমন অপারেশন সার্চ লাইটেরও একজন বড় পরিকল্পক, তেমনি শহীদ বুদ্ধিজীবী হত্যারও একটা বড় পরিকল্পক, এবং তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি লোকেরা তো ছিলই, আমাদের এখানকার আলবদর, আল শামস বাহিনী যারা ছিল
তারাই এই শনাক্ত করার জন্য তালিকা করার কাজটা করে দিয়েছে এবং তারা কাকে যে ধরা হচ্ছে সেটা তারা গিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে। দেশভাগের পর বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রতিটি আন্দোলনেই সামনের সারিতে ছিলেন বুদ্ধিজীবীরা। সে কারণেই ছিলেন সামরিক জান্তার রোষানলে। পরাজয় নিশ্চিত জেনে 14ই ডিসেম্বর শুধু ঢাকাতেই 200-র বেশি বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে তাদের এদেশীয় দোসররা। গেস্টাপো কায়দায় চোখ বেঁধে নেওয়া হয় ঢাকার মোহাম্মদপুর, নাখালপাড়া, মিরপুর, রাজারবাগের টর্চার সেলে। বেয়োনেটে খুঁচিয়ে গুলি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে হানাদার বাহিনীর পাশাপাশি রাজাকার, আল বদর, আল শামস সদস্যরা। পরে তাদের মরদেহ ফেলে দেয়া হয় রায়ের বাজার, মিরপুরের আলোকদি, কালাপানি, রাইনখোলা সহ বিভিন্ন জায়গায়। একই ঘটনা ঘটেছে জেলা সদরে। যেটা দেখছি সেটা অচেনা, মানে আমার হাজবেন্ডকে মনে হচ্ছে না। কার পেট ফুলে গেছে, কার মুখ বিকৃতি, কার বেকা, এই করে করে অনেক খোঁজাখুঁজি। মিরপুর যেখানে বলেছে, যেখানে 1 মাস ধরে খোঁজা হয়েছে, আর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর পাওয়া দলিলপত্র থেকে জানা গেছে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী। পরিকল্পনায় সরাসরি যুক্ত কর্নেল হেজাজি, মেজর জহুর, মেজর আসলাম, ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন কায়ুম সহ প্রায় 10 জন সামরিক বেসামরিক কর্মকর্তা। বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত ও হত্যাকাণ্ড সংগঠনে সহায়তা করে জামায়াত ইসলামীর গঠিত কুখ্যাত আল বদর বাহিনী। আর প্রধান ঘাতক আল বদরের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, চৌধুরী মঈনুদ্দিন ও প্রধান জল্লাদ আশরাফুজ্জামান খান। বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলেও সরাসরি জড়িত চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় দণ্ড এখনও কার্যকর করা যায়নি। তাদের 2013 সালের 3রা নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বুঝে গিয়েছিল পরাজয় অনিবার্য। আর বাঙালি বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকেরা কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে পারবে না। তাই জাতিকে পঙ্গু ও মেধাহীন করতে পাক হানাদার ও তাদের অনুচর রাজাকার, আল বদর, আল শামসরা হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। বন্যার পানি কমার পরই ফরিদপুর ও ঝিনাইদহে নদী ভাঙন শুরু। বসতবাড়ি, কৃষি জমির পাশাপাশি রাস্তা, স্কুল বিলীন। সংস্কারের পরই খানাখন্দে পরিণত হয়েছে সাতক্ষীরা খুলনা মহাসড়ক। ঠিকাদারের গাফিলতিকেই দুষছে স্থানীয়রা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা তৈরি ও এর বাস্তবায়নকারীদের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন ও সংরক্ষণে দ্রুত তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। নইলে ৭১-এর গণহত্যার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কালের অতলে হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, এমন কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। ৭১-এর 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে রাজারবাগ, পিলখানার পাশাপাশি আক্রান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। S-24 ট্যাঙ্ক নিয়ে মধ্যরাতে সেখানে চালানো হয় হামলা। অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে হত্যা করা হয় দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ও অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সহ অনেক প্রথিতযশা শিক্ষককে। 9 মাস সশস্ত্র যুদ্ধের পর পরাজয় নিশ্চিত জেনে মাঠে নামে জেনারেল রাও ফরমান আলী। তার করা নীলনকশায় হত্যা করা হয় জাতির কৃতি সন্তানদের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোসর আল বদর, যার নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। পাকিস্তানি জান্তা ও তাদের এদেশীয় দোসরদের তালিকা নির্দেশনায় বাড়ি থেকে তুলে নিয়ে গেস্টাপো কায়দায় নির্যাতনের পর হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। আর এ হত্যাকাণ্ডের তদারকিতে সামনের সারিতে ছিলেন চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান সহ অনেকে। পরে রায়ের বাজার ও মিরপুরে বধ্যভূমিতে পাওয়া যায় দেশের প্রথিতযশা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ নানা শ্রেণী পেশার কৃতি সন্তানদের মরদেহ। কারো কারো খোঁজ মেলেনি আজও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড হয় নিজামী, মুজাহিদ, মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের। নিজামী মুজাহিদের দণ্ড কার্যকর হলেও 2 আসামি পলাতক। আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে আর মঈনুদ্দিনের অবস্থান যুক্তরাজ্যে। তবে এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার বিচার ও তদন্ত শেষ হয়ে যায় না বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সাক্ষী। পূর্ণাঙ্গ তদন্ত কমিশন এবং তদন্ত কমিশনের প্রতিবেদন সহ শ্বেতপত্র দাবি করেছি। কে ছিল, বাঙালিদের মধ্যে কারা, পাকিস্তানিদের মধ্যে কারা, এসব আমরা তথ্য জানতে চাই। মুক্তিযুদ্ধ ও গণহত্যা গবেষকেরা বলছেন, ইতিহাসের প্রয়োজনেই যুদ্ধ শেষে তদন্ত কমিশন গঠন করা হয়েছে অনেক দেশে। বাংলাদেশে যার প্রয়োজনীয়তা অস্বীকারের কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন ট্রুথ কমিশন গঠিত হয়েছে, যে সত্যের স্বরূপটাকে তার সমগ্র মাত্রায় উন্মোচন করা। বাংলাদেশেও এখন একটা ট্রুথ কমিশনের মতো হওয়া উচিত। ইতিহাসবিদ গবেষকরা যখন এই মত দিচ্ছেন, তখন বিজয়ের 50 বছরের দ্বারপ্রান্তে এসে কি ভাবছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? এই মুহূর্ত পর্যন্ত কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই। আমরা আবেদন করব আমাদের শ্রদ্ধাভাজন গবেষকবৃন্দের কাছে, ওনারাও যেন এই ব্যাপারে নিজেদের উদ্যোগে ইতিহাসের স্বার্থে সেগুলো গবেষণা করে সেগুলো যদি সংরক্ষণ করেন এবং আমাদেরকেও যদি সরবরাহ করেন, আমরা কৃতজ্ঞ থাকব। তবে সরকার নীতিগতভাবে কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের নীল নকশার পরিপূর্ণ চিত্র জাতির সামনে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ জরুরি। ইতিহাসের সত্য সংরক্ষণের স্বার্থে এ উদ্যোগ নিতে আর বিলম্ব করা কোনোভাবেই সমীচীন হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রায়ের বাজার, বধ্যভূমি, ঢাকা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বরিশালে পাকিস্তানি সেনাদের ব্যবহৃত বাংকার ও টর্চার সেল সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে। নগরীর বান্দর রোডের পানি উন্নয়ন বোর্ড কলোনি এলাকায় অবস্থিত স্থানটির সংস্কার কাজ শেষে গত 8 ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে উদ্বোধন করা হয়। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে এটি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কলোনি এলাকায় জরাজীর্ণ এই ভবনগুলো সাক্ষী হয়ে আছে পাক হানাদারদের নির্মম নির্যাতনের। নিরপরাধ মানুষকে ধরে নিয়ে নির্যাতন, হত্যা করা হতো এখানে। স্বাধীনতার পর দীর্ঘদিন ইতিহাসের মূল্যবান এসব স্থাপনা সংরক্ষণের কোনো উদ্যোগ ছিল না। স্থানীয়দের দাবির মুখে অবশেষে সংস্কার হয়েছে ভবনগুলো। মরদগঞ্জের শুকুরকে মেরে ফেলছে টর্চার করে, তারপর কাঞ্চন ভাইকে মেরে ফেলছে, এইভাবে আরো অনেকেরই যা আসলে শুনতে পেয়েছি, সব তো দেখা সম্ভব হয় না। 19 দিন এখানে ছিল, 19 দিন রাখার পরে আমাকে এখানে যশোর ক্যান্টনমেন্ট থেকে যশোর সেন্ট্রাল। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের ব্যবহৃত এই টর্চার সেল ও বাংকার সংস্কার করছে সিটি কর্পোরেশন। নতুন প্রজন্ম যারা, তাদের জন্য এটি একটি আমার মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, এখান থেকে তারা শিক্ষা নেবে, জানবে তারা এখানে আসলে এখানে কি হয়েছিল, আমাদের স্বাধীনতা কিভাবে এসেছিল। এ কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বা আমরা সাংস্কৃতিক কর্মীরা এটার পিছনে কিন্তু অনবরত আমরা একদম লেগেছিলাম। প্রজন্ম থেকে প্রজন্মে দেশের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের স্থান সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, মত বিশিষ্টজনদের। সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাবো, অন্তত একবারের জন্য হলেও এই টর্চার সেলটিকে পরিদর্শন করবে এবং অনুধাবন করবে এবং তার পরবর্তী প্রজন্মকে এই টর্চার সেলের যে ইতিবৃত্ত এগুলোকে বর্ণনা করবে, যেগুলোর মধ্যে দিয়ে তারা এই দেশের মানুষের আত্মত্যাগকে নিজের অন্তরে ধারণ করবে। 1 একর 30% জমির উপর স্থাপিত 5টি বাংকার ও 2টি টর্চার সেল সংস্কার ও সংরক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে 3 কোটি 30 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মামুনুল হক ও ফয়জুল করিমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় 2 মাদ্রাসা ছাত্র মিঠুন ও নাহিদ। রোববার দুপুরে আদালতে দায় স্বীকার করে জবানবন্দিতে তারা এসব তথ্য জানায়। কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত জানিয়েছেন, এই ঘটনায় মাদ্রাসা ছাত্রদের উস্কানি তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার 2 আসামি মাদ্রাসার ছাত্র আবু বকর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদকে 5 দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক দেলোয়ার হোসেনের কক্ষে তাদের জবানবন্দি নেওয়া হয়। স্বীকারোক্তিতে মিঠুন ও নাহিদ জানায়, মাওলানা মামুনুল হক ও ফয়জুল করিমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয়। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের উস্কানি দাতাদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। শিক্ষকদের এখানে ছিল যে তারা পুলিশকে মিসগাইড করেছে এবং তারা এই আসামিদেরকে তারা পালাতে সহায়তা করেছে এবং তাদের আরো ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখছি যে তারা সরাসরি বা অন্য কোনো দিক থেকে তারা এই আসামিদের সাথে জড়িত কিনা। এর আগে 4 দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে গ্রেপ্তার 2 মাদ্রাসা শিক্ষক আলামিন ও ইউসুফ আলীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা ওই 2 ছাত্রকে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেন। আসামিদের জবানবন্দির সূত্র ধরে এ ঘটনায় আরও যারা জড়িত তাদের খুঁজে বের করার দাবি রাষ্ট্রপক্ষের। এদের সাথে আরো কারা জড়িত আছে এটা এদের এই রিপোর্টের ভিত্তিতে এদের এই বক্তব্যের মধ্যে থেকে পাওয়া যাবে। তদন্ত কর্মকর্তার যে কার্যক্রমটা সেটা হচ্ছে যে এই 164 এর বেসিসে তদন্ত কার্যক্রমটা পরিচালনা করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মতো নেক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। তাদের এই ধরনের দৃষ্টতা এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আইন অনুযায়ী তাদের দ্রুত বিচার হয়ে তারা যেন শাস্তি পায়। গত 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাদ্রাসা ইবনে মাসুদের 2 ছাত্র মিঠুন ও নাহিদ এবং তাদের পালাতে সহযোগিতাকারী 2 শিক্ষক আলামিন ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিতে অবদানের জন্য তরুণদের এই পুরস্কার দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এই প্রথম বাংলাদেশের কোনো ব্যক্তির নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল ইউনেস্কো। সৃজনশীল অর্থনীতির স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু পুরস্কার চালু করল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটি 220তম কার্যনির্বাহী বোর্ডের ভার্চুয়াল সভায় এ প্রস্তাব গৃহীত হয়। সংবাদ সম্মেলনে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। উই অল আর ভেরি প্রাউড অফ ইট। ইউনেস্কো অধিক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতমান ব্যক্তি তথা প্রতিষ্ঠানের নামে 23টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার এই পর্যন্ত প্রবর্তিত রয়েছে। আগামী 6 বছরে প্রতি 2 বছর পর পর দেয়া হবে $50,000 সমমানের এই পুরস্কার। 2021 সালের নভেম্বরে ইউনেস্কোর 41তম সাধারণ সভায় প্রথমবার এই পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যে এক অভিন্ন তা পুরস্কারের শিরোনামে প্রস্ফুটিত হয়েছে। এ পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিং এ বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। গত বছর বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। পুরস্কার ঘোষণার মাধ্যমে মুজিব বর্ষে সরাসরি সম্পৃক্ত হল সংস্থাটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের প্রমাণ পাওয়ায় মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ বলেন, টেকনাফ থানায় বসেই এই হত্যার পরিকল্পনা করা হয়। তিনি আরও জানান, মেজর সিনহাকে টেকনাফ ছাড়ার হুমকিও দিয়েছিলেন ওসি প্রদীপ। 31 জুলাই কক্সবাজারে মেরিন ড্রাইভে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায় পুলিশ। এরপর সিনহার বোন বাদী হয়ে মামলা করলে তদন্তভার দেয়া হয় র্যাবকে। 4 মাস 10 দিন পর মামলার চার্জশিট কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। র্যাবের দাবি, বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি সহ মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ওসি প্রদীপ, যার প্রমাণ পেয়েছিলেন মেজর সিনহা। এ নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওসি প্রদীপের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন সিনহা।
কিন্তু ওসি প্রদীপ তাকে এ থেকে সরে আসার জন্য হুমকি দেন। সরকারি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, ওসি প্রদীপ মূলত টেকনাফে একটি অভয়াশ্রম গড়ে তুলেছিলেন। স্বেচ্ছাচারিতা, ইয়াবা কেন্দ্রিক বাণিজ্য, এছাড়াও সকল ধরনের আভিযানিক কর্মকাণ্ডে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, মানুষকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার মতো এ ধরনের গুরুতর অপরাধে নিজেদেরকে নিবৃত্ত করেছেন উনি, এবং যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়েছিল। র্যাব জানায় জুলাই মাসের মাঝামাঝিতে টেকনাফ থানায় বসে সিনহা হত্যার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও পুলিশের 3 সোর্স নুরুল আমিন, আয়াত ও নিজামুদ্দিনকে নিয়ে টেকনাফ থানায় একটি মিটিং করেন। সেখানেই মেজর সিনহাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। যে বক্তব্য পেয়েছি, যা একাধিক সাক্ষী এবং একাধিক ব্যক্তির বয়ানে এসছে, সে ধরনের তথ্য প্রমাণ আমাদের কাছে নিশ্চিত হয়েছে আমরা যে ডিজিটাল কন্টেন্ট যেটা তাদের ল্যাপটপে ছিল, এই ডিজিটাল কন্টেন্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে অত্যন্ত বিচলিত করেছিল। মূলত এই ধরনের ডিজিটাল কন্টেন্ট তার জন্য হুমকি স্বরূপ ছিল বলেই সে এই ধরনের পরিকল্পনা অংশগ্রহণ করেছিল। র্যাবের তদন্তে কক্সবাজারের তৎকালীন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের গাফিলতির তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা। সকল সম্ভাব্য সকল বিষয়কে সন্নিবেশিত করেই এই চার্জশিটটি প্রদান করা হয়েছে। খালিদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী মাসেই দেশে করোনা টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে মহাখালীতে ভারতের সিরাম ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ক্রয় চুক্তি অনুষ্ঠান এই তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, এরই মধ্যে টিকা বন্টন ও সংরক্ষণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। অক্সফোর্ডের করোনা টিকা পেতে 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এবার টিকা পেতে আরও এক ধাপ অগ্রগতি হলো। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয় চুক্তি করল সরকার। পারচেজ এগ্রিমেন্ট সই করলে করার সাথে আরো অনেক কিছু জড়িত আছে, টাকা পাঠানো, অ্যাডভান্স দেওয়া, সবকিছু এগুলোর সাথে জড়িত। তো বলেছিল যে 15 তারিখের মধ্যে সই করতে হবে। তো আমরা যেটা করেছি, পারচেজ ডকুমেন্টটা আজকে সই করে দিচ্ছি, করে আমরা এখনই পাঠিয়ে দিচ্ছি এটা ওদের কাছে, সিরামের কাছে। স্বাস্থ্যমন্ত্রীর আশা, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। মন্ত্রী জানান, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ড 3 কোটির বেশি ডোজ দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে। অনেকগুলো কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে এবং অ্যাস্ট্রাজেনিকা নেওয়ার পরে তখন আমরা যদি এরা না দিতে পারে তাহলে আমরা অন্য কোম্পানির সাথে আমরা চুক্তি করব। এদিকে রাজধানীর একটি হোটেলে করোনা নিয়ন্ত্রণ নিয়ে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনের জন্য প্রশিক্ষণ, সংরক্ষণ, বন্টন সহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে। সেরাম ইনস্টিটিউট যে তারাও এক্সপেক্ট করতেছে যে তারা অনুমোদন পেয়ে যাবে। অনুমোদন পেয়ে গেলে আমাদের এই 3 কোটি ডোজ ভ্যাকসিন আমরা বাংলাদেশে নিয়ে আসব এবং এই ভ্যাকসিন আনার ব্যবস্থা হয়েছে, রাখার ব্যবস্থা আমাদের এখানে বাংলাদেশে আমরা করেছি এবং ভ্যাকসিন দেওয়ার জন্য যে জনবল তার প্রশিক্ষণও চলছে। রাশিয়ায় অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা হতে পারে, এতে করোনা ভ্যাকসিন পেতে দেরি হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক হল না খুললে ফাইনাল পরীক্ষায় বসবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে পরীক্ষা। এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 9 মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খালি, আটকে আছে বিভিন্ন বিভাগের সমাপনী পরীক্ষা। অনলাইনে ক্লাস নেওয়া হলেও সেখানে অনেক শিক্ষার্থী নানা কারণে অংশ নিতে পারছেন না। এই অবস্থায় 10 ডিসেম্বর একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 26 ডিসেম্বর থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের সমাপনী পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন, তাদের বেশিরভাগের রাজধানীতে থাকার জায়গা নেই। এই অবস্থায় হল না খুললে তাদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। আমরা চাচ্ছি হল খুলে পরীক্ষাটা নেওয়া হোক, কারণ আমাদের অনেক শিক্ষার্থী আছে, তাদের ঢাকায় কোনো আবাসন ব্যবস্থা নেই। আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু পরীক্ষা
যদি দিতে হয় তাহলে আমাদের হল খুলতে হবে। ছাত্র প্রতিনিধিরা বলছেন আবাসিক হল খুলে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে। এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপিও দেয়া হয়েছে। আমরা মনে করি যে যেহেতু মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এখানে হচ্ছে, আমরা মনে করি যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হলে শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা দিয়েই এই পরীক্ষাগুলো গ্রহণ করা সম্ভব, বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন পরীক্ষার চূড়ান্ত তারিখ এখনো ঠিক করা হয়নি। শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। হল খোলার মতো পরিস্থিতি আছে কিনা তা ভেবে দেখা হচ্ছে। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌক্তিক কোনো আবেদন আসে, দাবি আসে, সেটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানজনকভাবে সমাধান করার জন্য সবসময় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে। 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, যে ডেটটা দেওয়া হয়েছে, বলা হয়েছে এর মধ্যে রুটিনটা করা এবং রুটিন করে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষাটি নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু অনার্স ফাইনাল এবং মাস্টার্সের শিক্ষার্থী 12,000-এর মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বিদেশি বিনিয়োগ আসছে দেশে। বঙ্গবন্ধু শিল্পনগরে আইসোলেশন গাউন সহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জামের কারখানা করছে চীনের প্রতিষ্ঠান জিহং মেডিকেল প্রোডাক্টস। এজন্য 108 কোটি টাকা বিনিয়োগ করছে কোম্পানিটি। এছাড়া 136 কোটি টাকায় স্টিলের কারখানা করতে যাচ্ছে আরেক কোম্পানি, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCECC। কাল এই দুই প্রতিষ্ঠানকে 18 একর জমি বরাদ্দ দেবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। মিরসরাইয়ে 30,000 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। এখন পর্যন্ত দেশি বিদেশি 75টি প্রতিষ্ঠানকে 8,000 একরের মতো জমি বুঝিয়ে দিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সম্প্রতি বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা নির্মাণের জন্য জায়গা চেয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং জিহং মেডিকেল প্রোডাক্টস নামের দুইটি চীনা কোম্পানি। এসব কোম্পানির বিনিয়োগ প্রস্তাব যাচাই বাছাই করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজা। দুটো বিদেশি কোম্পানির সাথে আমরা চুক্তি করব। দুটোই চাইনিজ কোম্পানি, একটা হংকং বেসড আর একটা মেইনল্যান্ড চায়নার। তো তারা এখানে একজন মেডিকেল প্রোডাক্টস আর একজন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস উৎপাদন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। 10 একর জায়গায় স্টিল তৈরির কাঁচামাল উৎপাদন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রতিষ্ঠানটি 136 কোটি টাকা বিনিয়োগ করবে। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের 8 একর জায়গায় আইসোলেশন গাউন, ল্যাব জ্যাকেট সহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম তৈরি করতে চায় জিহং মেডিকেল প্রোডাক্টস কোম্পানি। প্রাথমিকভাবে 108 কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। দুই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে 1850 জনের। জিহং মেডিকেল প্রোডাক্টস লিমিটেড এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তাদের উৎপাদিত পণ্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে 100%ই তারা বিদেশে, বিশেষ করে ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করবে। বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ। এজন্য প্রায় 250 কোটি টাকার বিদেশি বিনিয়োগ চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই কোম্পানিটিকে জমি বরাদ্দ দেবে বেজা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার পর পানি কমার পরপরই ফরিদপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও কৃষি জমি। হুমকির মুখে রয়েছে অনেক রাস্তা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে নদী তীরের হাজারো পরিবারের। গত 2 দশকে পদ্মার গর্ভে বিলীন হয়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা। এবার নদী ভাঙন শুরু হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর। থামছে না এখনো। হুমকির মুখে সড়ক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাট বাজার সহ অসংখ্য বসতবাড়ি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো রুগী বাইরে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। ভাঙনের কালে সব বিলীন হয়ে চলে আসছে, বুঝছেন, রাস্তাঘাট সব বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রায়োরিটি সিলেক্ট করি, যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙনে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে তদারকিতে রাখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নে দেখা দিয়েছে গড়াই নদীর ভাঙন। এখানেও ভাঙনের তীব্রতা বেড়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর। এরই মধ্যে জমি জমা হারিয়েছেন অনেকে। সরাতে এখন একদম পাউরির পার,
ওই পাটকাঠিতে কোনো রকম করে ঘর বাঁধিয়ে বসবাস করতেছি। বালু বস্তা ফেলাইছে 2-3 বার, কিছু হয় না, বালু বস্তা তো আরো ভাঙে ছিঁড়ে চলে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে ভাঙন রোধের উদ্যোগ নেয়, কিন্তু এবার তা কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে ভাঙন রোধে গঠন করা হচ্ছে কারিগরি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী প্রতিরক্ষা বাদ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কারিগরি কমিটি গড়াই নদীর যে ভাঙন কবলিত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় চেইনেজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 2-3 বছরের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের অনেক ব্যস্ত এলাকার সড়কে নেই ফুট ওভারব্রিজ। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় নগরবাসীকে। এই অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় থেকে শুরু আখতারুজ্জামান ফ্লাইওভার, এতে দ্রুতগতিতে ওঠানামা করে শত শত গাড়ি, কিন্তু এলাকাটিতে কোনো ফুট ওভারব্রিজ নেই। তাই ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয় পথচারীদের। একই অবস্থা নগরীর জিসির মোড়, 2 নম্বর গেট, বহদ্দারহাট, টাইগার পাস সহ অনেক গুরুত্বপূর্ণ মোড়ের। নগরবাসীর দীর্ঘদিনের দাবি এসব এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের পর কিছু জেব্রা ক্রসিং তৈরি হলেও এগুলোর বেশিরভাগেরই এখন অস্তিত্ব নেই। জিসির মোড় এলাকায় আপনার অনেক মানুষের চাপ, কিন্তু এই জায়গায় একটা ফুট ওভারব্রিজের খুব দরকার, কিন্তু সেটা এখনো পর্যন্ত করার কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতেছি না। আমরা কি জীবন দিয়ে কি প্রমাণ করতে হবে নাকি? এই যে দেখছেন কতগুলা মানুষ পারাপারে বেশি সমস্যা, যদি একটা ওভারব্রিজ হয় তাহলে জনগণগুলো সুন্দরভাবে পারাপার হইতে পারে। পর্যাপ্ত ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং না থাকায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগকেও। যখনই পারাপারের জন্য গাড়িটাকে সিগন্যাল দেওয়া হয় বা মানুষকে পারাপারের সুযোগ দেওয়া হয়, তখন আবার গাড়ির আপনার জাম বেঁধে যায়। আবার গাড়ি যখন চলে তখন পথচারীকে আবার অপেক্ষা করতে হয় যে কখন আবার ট্রাফিক সিগন্যাল দিয়ে জনগণকে পারাপার করে দেবে। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। অপরিণামদর্শী ডায়াবেটিস সামনে যেটা বানানো হয়েছে এটা কেউ চলে না, এটা বন্ধ। মানে যেখানে দরকার সেখানে, এত ওমেন কলেজের এখানে আবার খুবই একটা উপযোগী হইত। এদিকে নগরীর নিউ মার্কেট ও রেল স্টেশন মোড়ে 80-র দশকে 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে অনেক আগেই। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একদিনে বিশ্বে করোনায় 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত 16,18,000 ছাড়িয়েছে। একদিনে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,25,000-এর বেশি মানুষের, যা নিয়ে মোট আক্রান্ত 7,26,00,000-এর বেশি। ডিসেম্বরের প্রথম 13 দিনে যুক্তরাষ্ট্রে 30,000-এর বেশি মানুষ করোনায় মারা গেছেন। রবিবার দেশটিতে আরও 1,347 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 1,78,000 মানুষ। টানা তৃতীয় দিনের মতো ক্যালিফোর্নিয়ায় 30,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। জার্মানিতে রবিবার 18,000 নতুন করোনা রোগী পাওয়া গেছে। সংক্রমণ কমাতে আগামী বুধবার থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এছাড়াও রাশিয়ায় 28,000, যুক্তরাজ্যে 18,000, ইটালিতে 17,000, ফ্রান্সে 11,000 মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থনীতি বাঁচাতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েল সরকার। তুরস্কে পাওয়া গেছে 26,000 করোনা রোগী। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময়সীমা বাড়িয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তিবিহীন 1,000 করোনা রোগী। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময়সীমা বাড়িয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে শেষ সময়ে এসে আলোচনা চালিয়ে যেতে একমত হয় দুই পক্ষ। রোববার ব্রেক্সিট পরবর্তী চুক্তি নিয়ে আলোচনার শেষ দিনে যৌথ বিবৃতিতে একথা জানান যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন। এ সময় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়ায় নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে চুক্তিতে পৌঁছাতে আরও কিছু সময় অপেক্ষা করবেন বলে জানান তারা। তবে কতদিন সময় বাড়ানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে রবিবার আলোচনার শেষ দিনে বৈঠকের আগেই টেলিফোনে কথা বলেন বরিস ও উর্সুলা। সেখানে আলোচনা চালিয়ে যেতে একমত হন তারা। গত 31 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যায় ব্রিটেন। পরের 1 বছরের অন্তর্বর্তীকালীন সময়সীমা থাকলেও 31 ডিসেম্বর তা শেষ হওয়ার কথা। চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে এর আগেই চুক্তি বাস্তবায়ন করতে হবে দুই পক্ষের।
ভারতের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন দিয়েছে রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের আন্দোলনে একাগ্রতা প্রকাশ করে সোমবার কৃষকদের সাথে অনশনে বসার কথাও জানান তিনি। এ সময় দেশবাসী তার দলের কর্মীদের এই অনশনে যোগ দেওয়ার আহ্বান জানান কেজরিওয়াল। রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে ইস্তফা দিয়েছেন পাঞ্জাবের কারা বিভাগের ডিআইজি লখমিন্দর সিং জাখার। এর আগে রোববার সকালে দিল্লি জয়পুর মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল বের করে কৃষকরা। এ সময় সোমবার বিক্ষোভের ডাক দেয় তারা। কৃষকদের ৩২টি সংগঠনের সদস্যরা জানায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনে বসবেন তারা। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় আন্দোলনে যোগ দিতে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে এখনও অনেক কৃষক রাজধানীর উপকণ্ঠে আসছেন। বঙ্গবন্ধু টি-20 কাপে এবার 4 দলের লড়াই। এলিমিনেটরে আজ বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 12:30টায়, এরপর বিকাল 5:30টায় প্রথম কোয়ালিফায়ার, যেখানে লড়বে 2 জায়ান্ট জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। স্কিল নিয়ে প্রশ্ন নেই, বিষয়টি রিদমের। শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে কি ছন্দে ফিরবেন তারকারা? চট্টগ্রামের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 86-তে অল আউট হবার লজ্জা এখনো ভোলেনি খুলনা। দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারের ব্যর্থতা, পঞ্চপাণ্ডবদের 3 জনের অন্তর্ভুক্তি সত্ত্বেও এমন সাদামাটা পারফরম্যান্স। চট্টগ্রামের বিপক্ষে টানা 3 ম্যাচ হারের গ্লানি এড়াতে মরিয়া ইমরুল কায়েস ডাক দিচ্ছেন টিম ওয়ার্কের। গাজী আমাদেরকে 2 বার হারিয়েছে, অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে, বাট আমাদের যে মিস্টেকগুলো করেছে আমরা লাস্ট 2টা ম্যাচে ওদের সাথে, ওইগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস হয়েছে এবং অনেক ডিসকাশন আবার হবে। তা আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যে আমরা মিস্টেক না করি, ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবার কামব্যাক করতে পারবো। 8 ম্যাচে 7 জয়। আসরে চট্টগ্রামের অবিশ্বাস্য জয়রথে প্রায় একচেটিয়া জ্বালানি জুগিয়েছে লিটন সৌম্য জুটি। বোলিংয়ে ভয়ঙ্কর সুন্দর ফিজ, শরীফুল, নাহিদ ট্রাইডেন্ট। প্রতিপক্ষকে চমকে দেবার কাজে প্রায় অক্লান্ত কোচ সালাউদ্দিন। কোয়ালিফায়ারে হয়তো আলাদা পরিকল্পনা থাকবে শিষ্য সাকিবের জন্য। আগের ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ। আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বলাররা ভালো করতেছে, ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব। লিগ পর্বের শেষ ম্যাচে অমন ভাবে হেরে না গেলে হয়তো কোয়ালিফায়ার খেলা হতো। ডেথ ওভারের হিসেব মেলাতে না পেরে নকআউট ম্যাচে আবার সেই বরিশালের মুখোমুখি বেক্সিমকো ঢাকা। তবে শেষ পর্বে ঢাকাইয়াদের আত্মবিশ্বাস তারুণ্যের উত্থানে। মুশফিক নির্ভর ওয়ান ম্যান শোর দিন শেষ দায়িত্ব নিতে শিখেছেন নাইম, ইয়াসিররা। যদি আর 2টা রান করতে পারতাম তাহলে হয়তো বা এলিমেন্টারি কোয়ালিফায়ারে খেলতাম, বাট এগেইন আপনি কোয়ালিফায়ারে খেললেও আপনাকে ম্যাচ জিততে হবে, ফাইনাল যেতে হতো, আবার ফাইনাল জিততে চ্যাম্পিয়ন হতে হবেন। আমাদের এখন হয়তো একটা বেশি ম্যাচ খেলতে হবে, এটা সবচেয়ে বড় কথা, বাট ডেফিনেটলি উই আর কনফিডেন্ট। আসরে বাজে শুরুর পরও হিসেব মিলিয়েছে বরিশাল। শেষ পর্যন্ত আউট অফ দ্য বক্স কৌশলেই মান বেঁচেছে। সবশেষ ম্যাচে সোহরাওয়ার্দী শুভর আকস্মিক অন্তর্ভুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সেই পার্থক্য গড়ে দিয়েছে। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা লাস্ট ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি, এর জন্য আমরা জিততে পেরেছি। আর অবশ্য খেলা তো এখন ডু আর ডাই ম্যাচ। আমরা যদি স্টেট উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল আমরা খেলব। ধুঁকতে থাকা বরিশাল ব্যাটিং অর্ডারে স্বস্তি আফিফ, হৃদয়রা ছন্দ ফিরে পাওয়ায়। বোলিংয়ে অস্বস্তি ডেথ ওভারের ব্যর্থতায়। চোট অস্বস্তি সামলে শেষ 4-এ বরিশালের চ্যালেঞ্জ পুরো শক্তির দল পাওয়া। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ লিগ 1-এ হোঁচট খেয়েছে পিএসজি, লিওর কাছে হেরেছে 1-0 গোলে। ম্যাচে নেইমার চোটে পড়ায় অস্বস্তি বেড়েছে ফরাসি জায়ান্টদের। এদিকে ইপিএলে লিভারপুল আর সেরিয়াতে এসি মিলানো জয়হীন, তবে লা লিগায় মেসির গোলে লেভান্তেকে হারিয়েছে বার্সেলোনা। অন্যদিকে রোনালদোর জোড়া গোলে ইউভেন্টাসও লিগে জয় পেয়েছে। লা লিগায় নাজুক অবস্থায় থাকা বার্সার আরো বেকায়দায় পড়ার অবস্থা তৈরি হয়েছিল। ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে জয় বঞ্চিত হবার শঙ্কায় পড়ে ব্লুগ্রানা। লেভান্তে গোলরক্ষক অন টার্গেটে বার্সার 12টি শটই ঠেকিয়ে দেয়, তবে শেষ রক্ষা হয়নি। গুরুত্বপূর্ণ সময় জ্বলে ওঠেন মেসি। 76 মিনিটে এলেমটেনের দৃষ্টিনন্দন এক গোলেই জয় তুলে নেয় বার্সা। একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে আর মাত্র 1 গোল দূরত্বে মেসি। বার্সার জার্সিতে মেসির গোল সংখ্যা 642, আর সান্তোসের হয়ে পেলে গোল করেন 643টি। লিগনে অলিম্পিক লিওর কাছে 1-0 গোলে হেরে শীর্ষস্থান খুইয়েছে পিএসজি, নেমে গেছে টেবিলের 3 নম্বরে। পিএসজির ঘরের মাঠে লিও ছিল দুর্দান্ত। 35 মিনিটে ফরওয়ার্ড টিনোর গোলে এগিয়ে যায় দলটি।
অন্যদিকে নাভিশ্বাস উঠেছে এমবাপে নেইমারদের। গোল তো আসেইনি, উল্টো শেষ দিকে প্রতিপক্ষের ফাউলে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ইউভেন্টাসের জার্সিতে 100তম ম্যাচে দলকে জয় উপহার দিলেন রোনালদো। CR7-এর জোড়া গোলে জেনোয়াকে 3-1 গোলে হারায় ইউভে। 57 মিনিটে দিবালার গোলের পর 4 মিনিটের ব্যবধানে জেনোয়াকে সমতায় ফিরিয়েছিল স্তেফানো। তবে শেষ দিকে পেনাল্টি থেকে রোনালদোর 2 গোলে ম্যাচ হারে জেনোয়া। এদিকে পারমার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে এসি মিলান। জয়বঞ্চিত হলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে লিভারপুল। অলরেডদের রুখে দিয়েছে ফুলহ্যাম। ম্যাচের 25 মিনিটেই ফুলহ্যাম লিড নেয়। এরপর দুর্দান্ত ফুটবল শৈলীতে লিভারপুলকে হারের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল দলটি। তবে শেষ দিকে পেনাল্টি পেয়ে শেষ রক্ষা হয় অলরেডসের। সালার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।